বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা ইসলাম। টেক্সাসে প্রাণঘাতী বন্যা নিয়ে ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছিলেন মার্কিন কমেডিয়ান রোজিও ওডোনেল। এর পাল্টা জবাবে রীতিমতো নাগরিকত্ব বাতিলের হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান এই উত্তপ্ত বাক্যযুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। নিউ ইয়র্ক নগরের ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানির মার্কিন নাগরিকত্বের বাতিলের বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। অন্যদিকে নিজের একসময়ের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্ক সম্পর্কে ট্রাম্প বলেছেন তাকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতে পারে। যুক্তরাষ্ট্রের কমেডিয়ান ও টকশো উপস্থাপক রোজিও ডোনেলের উপর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজায় চটেছেন। ট্রাম্প বলেছেন তিনি রোজির মার্কিন নাগরিকত্ব কেড়ে নিতে পারেন। এভাবে একের পর এক প্রতিপক্ষের নাগরিকত্ব নিয়ে হুমকি ধামকি দিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 4 জুলাইয়ের ভয়াবহ বন্যায় প্রাণ হারায় অন্তত 119 জন। এই দুর্যোগের পর আবহাওয়া সংস্থাগুলোর ব্যর্থতা এবং বাজেট কাটছাঁট নিয়ে ট্রাম্প প্রশাসনকে দায়ী করে টিকটকে ভিডিও দেন কমেডিয়ান ও টকশো উপস্থাপক রোজিও ডোনেল। এরপরই ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তাকে নিশানা করে একের পর এক পোস্ট দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের দাবি ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন অনুযায়ী কোনো জন্মসূত্রে মার্কিন নাগরিকের নাগরিকত্ব প্রেসিডেন্ট বাতিল করতে পারে না। আর রোজিও ডোনেলের জন্ম নিউ ইয়র্কে। দীর্ঘদিন ধরেই ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রে অনুমোদনহীন বসবাসকারী ব্যক্তিদের গণহারে বের করে দেওয়ার আহ্বান জানিয়ে আসছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ট্রাম্প বলেছে তার মতের সঙ্গে মিলছে না এমন যুক্তরাষ্ট্রের নাগরিকদের তিনি দেশ থেকে বের করে দেবেন। সাইদ আরমান, নাগরিক। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা জটিলতার কারণে বেড়েছে অস্ত্র আর সামরিক সরঞ্জামের চাহিদা। ফলে চাঙ্গা হয়েছে আন্তর্জাতিক অস্ত্র বাজার। কোনো কোনো দেশ এখন এই বাজারে শীর্ষ রপ্তানিকারক। জানবো ডেস্ক রিপোর্টে। বিশ্বের অস্ত্রবাজার এখন উথাল পাথাল। মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ কিংবা এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে সামরিক সরঞ্জামের চাহিদা পৌঁছেছে চূড়ায়। আর এই সুযোগে রপ্তানিতে দাপট দেখাচ্ছে কিছু শক্তিধর দেশ। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2020 থেকে 2024 সাল পর্যন্ত সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে যার অংশ 43%। F-35, F-16 যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, ক্ষেপণাস্ত্র সব মিলিয়ে বছরে $15,000 কোটি বেশি অস্ত্র বিক্রি করছে দেশটি। তালিকার দ্বিতীয় স্থানে ফ্রান্স। রাফাল যুদ্ধবিমান সহ তাদের আধুনিক সমরাস্ত্রের বড় ক্রেতা ভারত, কাতার ও গ্রিস। বিশ্ববাজারে ফরাসি অস্ত্রের অংশ 9.6%। তৃতীয় স্থানে রাশিয়া, যার অংশ 7.8%। ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি কমলেও ভারত, চীন এবং কাজাখস্তানে তাদের অস্ত্রের চাহিদা এখনও উল্লেখযোগ্য। চতুর্থ অবস্থানে চীন। হালকা যুদ্ধবিমান ও ড্রোন থেকে শুরু করে রকেট লঞ্চার পর্যন্ত রপ্তানি করছে দেশটি। প্রধান ক্রেতা পাকিস্তান, সার্বিয়া ও থাইল্যান্ড। জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, ইসরায়েল, স্পেন। তালিকায় আছে আরও কয়েকটি দেশের নাম। কেউ প্রযুক্তিতে, কেউ বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা দিয়ে নিজেদের অস্ত্র বাজারে করছে প্রতিষ্ঠিত। বিশ্লেষকরা বলছেন ভূরাজনৈতিক অস্থিরতা যত বাড়ছে ততই ফুলে ফেঁপে উঠছে এই যুদ্ধ অর্থনীতি, আর তাতে রপ্তানিকারক দেশগুলোর বাড়তি লাভের পাশাপাশি বাড়ছে বিশ্ব রাজনীতির উদ্বেগও। সানিয়া আহমেদ, নাগরিক।
চীনের থিয়ানচুই 9 কার্গো মহাকাশযান এখন উৎক্ষেপণের অপেক্ষায়। শনিবার হাইনান প্রদেশের ওয়েনসাং উৎক্ষেপণ কেন্দ্রে স্থানান্তর করা হয় এটিকে। লং মার্চ 7Y10 রকেটের সঙ্গে সংযুক্ত হবে এই মহাকাশযানটি। চীনের মহাকাশ সংস্থা CMSA জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এটি সুবিধাজনক সময়ে উৎক্ষেপণ করা হবে। থিয়ানচুই 9 মহাকাশযানটি প্রায় 6 টনের বেশি মালামাল বহন করবে চীনা স্পেস স্টেশনে। এটি চীনের ক্রমবর্ধমান মহাকাশ কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ। দক্ষিণ গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে গত এক সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত 34 জন নিহত হয়েছেন। তবে ইসরায়েলি বাহিনী কোনো হতাহতের কথা স্বীকার করছে না। এছাড়া গাজা উপত্যকার বিভিন্ন অংশে ইসরায়েলি হামলায় অন্তত 110 জন নিহত হয়েছেন। এবছরের মার্চে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করে ইসরায়েল হামাসের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান শুরু করে। 2 মাসের যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর বিশ্বব্যাপী তীব্র খাদ্য ও ওষুধ সংকট সৃষ্টি হয়। বিবিসি ও রয়টার্সের সূত্রে জানা গেছে যে দক্ষিণ গাজার নাসের হাসপাতালের আশেপাশে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। শতাধিক গাজাবাসী খাবার নিতে দাঁড়িয়ে থাকার সময় গুলিতে নিহত হয়েছেন 34 জন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানাচ্ছে তাদের গুলিতে কোনো সামরিক বা বেসামরিক হতাহতের খবর তাদের কাছে নেই। তারা নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য সতর্কতামূলক গুলি চালান। অভিযোগ অস্বীকার করেছে তারা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি যৌথ ত্রাণ ব্যবস্থা চালু করেছে। তবে জাতিসংঘের বরাত দিয়ে GHF জানিয়েছে মাত্র এবছরই 798 জন ত্রাণ কেন্দ্রে নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে ইসরায়েলের তেল আবিব শহরে প্রতিবাদী আলোর মিছিল করেছে কয়েকশো বামপন্থী আন্দোলনকারী। নগরটির কাপলান স্ট্রিটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের দক্ষিণ পাশ সংলগ্ন রাস্তা দিয়ে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায় প্রায় 400 প্রতিবাদকারী। নাগরিক নিউজ ডেস্ক। ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এমনটি জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনায় লাভরভকে এই কথা জানান কিম জং উন। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ায় রয়েছেন লাভরভ। পিয়ংইয়ং এর মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিনোদন ও সাংস্কৃতিক কৌশলেও চলছে এক গোপন যুদ্ধ। মিসাইল নয়, দক্ষিণ কোরিয়া গোপনে পাঠাচ্ছে K-pop গান, K-ড্রামা ও খবর। আর কিম জং উন তা প্রতিহত করতে কঠোরভাবে দমন করছেন তরুণদের। বিশ্লেষকদের মতে 2 দেশের তথ্যযুদ্ধ এখন নতুন মাত্রা পেয়েছে। দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার প্রথাগত সামরিক সংঘাত এখন ধীরে ধীরে তথ্য ও সংস্কৃতি যুদ্ধ হয়ে উঠেছে। দক্ষিণ কোরিয়া গোপনে পাঠাচ্ছে তাদের K-pop, K-ড্রামা, সিনেমা আর সংবাদ। টরেন্ট, USB স্ট্রিক কিংবা রেডিও ফ্রিকোয়েন্সিতে উত্তরে পাচার হচ্ছে এসব কন্টেন্ট। সীমান্ত কাঁটাতার বেষ্টনীতে বসানো হয়েছে বড় বড় লাউড স্পিকার। তাতে K-pop ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের হিট গান নির্বিঘ্নে অতিক্রম করছে সীমানা। গভীর রাতে রেডিও ও UMGর কন্টেন্ট পৌঁছাচ্ছে সীমান্তের অন্য পাশে। তবে কিম জং উনের কর্তৃত্ব এসব আটকাতে মরিয়া প্রতিরোধ গড়ে তুলেছে। 2020 সাল থেকে নির্মাণ করছে নতুন বৈদ্যুতিক বেষ্টনী। বিদেশি কন্টেন্ট লুকিয়ে রাখলে জেল বা মৃত্যুদণ্ডের বিধান রেখেছে। সরকারি তথ্য পুলিশ টহল দিয়ে রেডিও আর USB ড্রাইভ খুঁজছে পথে পথে। তরুণদের ওপর চালাচ্ছে নজরদারি। এমনকি সরকারি মোবাইল ফোনে বিদেশি শব্দ উঠলেই তা স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়। মার্কিন ট্রাম্প প্রশাসনের অর্থায়ন বন্ধ করায় সম্প্রচারে নেই রেডিও ফ্রি এশিয়া ও ভয়েস অফ আমেরিকা। এতদিন এই স্টেশনগুলো উত্তর কোরিয়াতে তথ্য পৌঁছে দিত। এমন পরিস্থিতিতে দক্ষিণের সাংস্কৃতিক কন্টেন্ট উত্তর কোরিয়ার তরুণদের মনের ভেতর বিস্ফোরণ ঘটাচ্ছে, স্বাধীনতা, বাঁচার নিয়ম ও বিদেশি জীবনের স্বপ্ন জাগাচ্ছে। সিরাজুম মনির শুভ, নাগরিক।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে চীনের সিসিয়া রাজকীয় সমাধি। উত্তর পশ্চিম চীনের নিংসিয়াহুই অঞ্চলে অবস্থিত এই সমাধি কমপ্লেক্সটি শুক্রবার প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর 47তম অধিবেশনে এটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়। এতে চীনের বিশ্ব ঐতিহ্যের সংখ্যা দাঁড়ালো 60-এ। সিসিয়া রাজবংশের এই সমাধি এলাকায় রয়েছে 9টি রাজকীয় সমাধি, 271টি সাধারণ সমাধি এবং 7,000-এরও বেশি স্থাপত্য ও কারুকার্য উপাদান, যা ইতিহাসের এক অনন্য দলিল হয়ে আছে। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।